বন্ধুরা, বিসিএস আলটিমেট চ্যানেলের পক্ষ থেকে আমরা এখন ইংরেজি অংশের প্রশ্ন সমাধান করছি। আপনারা দেখতে পাচ্ছেন 1 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে যে এ প্যাসেজ টু ইন্ডিয়া ইজ রিটেন বাই হু। এ প্যাসেজ টু ইন্ডিয়া এই গ্রন্থটি যিনি লিখেছেন তিনি হচ্ছেন E.M. ফ্রস্টার। E.M. ফ্রস্টার এই এ প্যাসেজ টু ইন্ডিয়া গ্রন্থটি লিখেছেন। আপনারা নিশ্চয়ই জানেন বেশ কয়েকটি বিখ্যাত গ্রন্থ রয়েছে, যেমন ইন্ডিয়া উইন্স ফ্রিডম। ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটি কিন্তু লিখেছেন আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ ইন্ডিয়া উইন্স ফ্রিডম লিখেছেন, আর এই প্যাসেজ টু ইন্ডিয়া লিখেছেন E.M. ফ্রস্টার। এটাকে আপনারা ভুলে যেতে পারেন লেখকের নাম, সেজন্য আমার কাছে একটা মজার টেকনিক রয়েছে, চলুন সেটা আমরা জেনে নিই। প্রথমেই একটা জিনিস যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে প্যাসেজ বলতে কিন্তু আমরা একটি রাস্তা বোঝাই। আপনি চিন্তা করে দেখুন, আপনি বনের ভেতর দিয়ে একটি রাস্তা দিয়ে যাচ্ছেন, অর্থাৎ একটি ফরেস্টের ভিতর দিয়ে একটি রাস্তা ধরে আপনি যাচ্ছেন, তাহলে এই প্যাসেজটা কোথায় নিয়ে যাচ্ছে আপনাকে? আপনারা নিশ্চয়ই জানেন আমরা ভারতীয় উপমহাদেশে থাকি, তো এটা আমাদেরকে অবশ্যই ভারতেই নিয়ে যাচ্ছে। তাহলে ফরেস্টের মধ্যে দিয়ে আমরা ভারতে যাচ্ছি। এ প্যাসেজ টু ইন্ডিয়া ইজ রিটেন বাই E.M. ফ্রস্টার। এই ফরেস্ট থেকে আপনি ফ্রস্টার নামটি মনে রাখতে পারেন। 2 নম্বর প্রশ্নটি খুব ইন্টারেস্টিং, সেটি হচ্ছে ডক্টর জিভাগো। ডক্টর জিভাগো রিটেন বাই হু। আপনারা নিশ্চয়ই জানেন যে 1917 সালে রাশিয়ায় একটি বিপ্লব হয়েছিল। আপনারা নিশ্চয়ই জানেন যে প্রথম বিশ্বযুদ্ধ যখন শেষ পর্যায়ে এবং রাশিয়ার সেনাবাহিনী যখন ভয়ানকভাবে পরাজিত হচ্ছিল, সেই সময় রাশিয়ায় কিন্তু বলশেভিক বিপ্লব বা অক্টোবর বিপ্লব অনুষ্ঠিত হয় V.I. লেনিনের নেতৃত্বে, এবং সেই সময় অত্যন্ত অস্থিতিশীল পরিস্থিতিতে পড়ে যায় সমগ্র রাশিয়া। রাশিয়ার যিনি শাসক ছিলেন, আপনি নিশ্চয়ই জানেন যে বিশ্বের সে সময়কার অন্যতম সবচেয়ে বেশি প্রভাবশালী মানুষ, সবচেয়ে বেশি ধনী মানুষ, তার নাম ছিল কিন্তু জার। ঠিক আছে, তো সেই জারদের ক্ষমতাচ্যুত করার জন্য আপনারা নিশ্চয়ই জানেন যে আন্তর্জাতিক চক্র এই বিপ্লবটি অনুষ্ঠিত করেছিল, এবং সেই জায়গায় তারা একজন লোককে ভাড়া করেছিল যার নাম ছিল লেনিন। ঠিক আছে, তো সেই সময় বিপ্লবের কারণে রাশিয়ার ভিতরে এক ধরনের গৃহযুদ্ধের মতো অবস্থা তৈরি হয়ে যায়, যেটাকে কিন্তু অক্টোবর বিপ্লব বলা হয় বা রুশ বিপ্লব বলা হয়। তো সেই রুশ বিপ্লবে আপনারা নিশ্চয়ই জানেন যে অনেক মানুষের জীবন কিন্তু বিপন্ন হয়েছে, অনেক মানুষের জীবন কিন্তু চিরদিনের জন্য বদলে গিয়েছে। তো সেইটা নিয়েই একটি চলচ্চিত্র হচ্ছে এই ডক্টর জিভাগো। এটি লিখেছিলেন বরিস পাস্তেরনাক। বরিস পাস্তেরনাক এই ডক্টর জিভাগো লিখেছিলেন। আপনারা নিশ্চয়ই জানেন লিও টলস্টয় লিখেছিলেন কিন্তু অর অ্যান্ড পিস। অর অ্যান্ড পিস লিখেছিলেন কে? লিও টলস্টয়। কিন্তু ডক্টর জিভাগো কিন্তু লিখেছে বরিস পাস্তেরনাক। এই বরিস পাস্তেরনাকের ডক্টর জিভাগো এই গ্রন্থটি দিয়ে কিন্তু অবশ্যই একটি মুভি বা চলচ্চিত্র নির্মিত হয়েছে। তো এটি আপনারা নিশ্চয়ই জানেন, এটি খুব বিখ্যাত, সেখান থেকে এই প্রশ্নটি এসেছে। তাহলে ডক্টর জিভাগো লিখেছেন কে? বরিস পাস্তেরনাক। 3 নম্বর প্রশ্ন যেটি, সেটি হচ্ছে সেপ্টেম্বর অন যশোর রোড। এই প্রশ্নটি নিয়ে আমরা আলোচনা করেছি। আপনারা নিশ্চয়ই জানেন যে যশোরের রাস্তা দিয়ে যখন বাংলাদেশের হাজার হাজার শরণার্থী বা উদ্বাস্তুরা ভারতে কলকাতায় গিয়ে আশ্রয় নেওয়ার জন্য, শরণার্থী হিসেবে আশ্রয় নেওয়ার জন্য যাচ্ছিল, তখন অ্যালেন গিন্সবার্গ সেই দৃশ্যটি দেখেন, এবং সেই যে করুণ দৃশ্য, এই বাংলার আপামর জনসাধারণ যারা ব্রিটিশদের দ্বারা লাঞ্ছিত হয়েছে, যারা আপনারা নিশ্চয়ই জানেন যে ব্রিটিশদের দ্বারা লাঞ্ছিত হয়েছে, পাকিস্তানিদের লাঞ্ছিত হয়েছে, এখনও কিন্তু লাঞ্ছনা বিভিন্নভাবে নিজেদের দ্বারা এবং আশপাশের বিভিন্ন দেশের প্রভাব প্রতিপত্তি থেকে কিন্তু মুক্ত হতে পারছে না। দেশের বিপুল পরিমাণ মানুষ এখনও বেকার। সেই যে বাঙালিদের সেই যে দুঃখ, এবং সেই যে দুঃখ ভারাক্রান্ত সেই অনাহারী মানুষদেরকে যে অ্যালেন গিন্সবার্গ যেতে লিখেছিলেন, সেই সময় কিন্তু তিনি সেই সেপ্টেম্বর অন যশোর রোড কবিতাটি কিন্তু লিখেছিলেন এই যশোরে বসে। এবং তিনি অ্যালেন গিন্সবার্গ ছিলেন একজন বিখ্যাত কবি, তার অন্যতম শ্রেষ্ঠ রচনা হচ্ছে এই সেপ্টেম্বর অন যশোর রোড। 4 নম্বর প্রশ্নটি খুবই ইন্টারেস্টিং, এবং এটি অনেকাংশে এসেছে ইংলিশ লিটারেচার থেকে। আপনারা নিশ্চয়ই জানেন যে পয়েট অফ লাভ নামে খ্যাত হচ্ছেন জন ডান, এবং তার একটি বিখ্যাত উক্তি রয়েছে, ফর গডস সেক হোল্ড ইয়োর টাং অ্যান্ড লেট মি লাভ। জন ডানের যে বিখ্যাত উক্তি পয়েট অফ লাভ, তার বিখ্যাত উক্তিটি হচ্ছে কি? ফর গডস সেক হোল্ড ইয়োর টাং অ্যান্ড লেট মি লাভ। এই উক্তিটি আপনারা নিশ্চয়ই জানেন যে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি ভাবানুবাদ করেছিলেন তার শেষের কবিতা নামক উপন্যাসে। ঠিক আছে, সেটা শেষের কবিতাটি মূলত একটি কাব্যোপন্যাস হিসেবে আপনি অভিহিত করতে পারেন, এবং সেই জায়গায় তিনি যে অনুবাদ করেছেন সেটি হচ্ছে, দোহাই তোদের একটুকু চুপ কর, ভালোবাসিবারে দে মোরে অবসর। দোহাই তোদের একটুকু চুপ কর, ভালোবাসিবারে দে মোরে অবসর। এটি শেষের কবিতা
নামক উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর অনুবাদ হিসেবে এই সংকলন করেছিলেন এই উক্তিটি, পয়েট অফ লাভ জন ডানের, ফর গডস সেক হোল্ড ইউর টাং অ্যান্ড লেট মি লাভ। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে এখানে একটা প্রশ্ন অবশ্যই আপনাদের জেনে নেওয়া উচিত, সেটা হচ্ছে যে এই ফর গডস সেক হোল্ড ইউর টাং অ্যান্ড লেট মি লাভ এই কবিতা, এটা জন ডানের ক্যানোনাইজেশন কবিতার অংশবিশেষ। অবশ্যই এটি মনে রাখবেন। বন্ধুরা, 5 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে হোয়াট ইজ দ্য কারেক্ট ইনডিরেক্ট ফর্ম অফ হি সেড ইউ হ্যাড বেটার সি এ ডক্টর। এখানে আপনারা বুঝতেই পারছেন যে ডিরেক্ট এবং ইনডাইরেক্ট স্পিচে ট্রান্সফরমেশনের কোশ্চেনটি হয়েছে। এখানে কারেক্ট ইনডাইরেক্ট ফর্ম চেয়েছে এই সেন্টেন্সটি, যে হি সেড ইউ হ্যাড বেটার সি এ ডক্টর। এটির ইনডাইরেক্ট ফর্ম হচ্ছে হি অ্যাডভাইসড হিম টু সি এ ডক্টর। ঠিক আছে, হি অ্যাডভাইসড হিম টু সি এ ডক্টর। হি সেড ইউ হ্যাড বেটার সি এ ডক্টর, এটার ইনডাইরেক্ট ফর্ম হচ্ছে হি অ্যাডভাইসড হিম টু সি এ ডক্টর। 6 নম্বর কোশ্চেনটি হচ্ছে আইডেন্টিফাই দি ওয়ার্ড দ্যাট রিমেইনস দ্য সেম ইন দ্য প্লুরাল ফর্ম। ঠিক আছে, বহুবচন করলে কোন জিনিসটি সেমই থাকে, নিচের কোন ওয়ার্ডটি সেমই থাকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিয়ার রয়েছে, হর্স রয়েছে, এলিফ্যান্ট রয়েছে, টাইগার রয়েছে। আপনি চিন্তা করে দেখেন, আমরা যদি হর্সকে প্লুরাল করি তাহলে কি হয়? হর্সেস। এলিফ্যান্টকে প্লুরাল করলে হয় এলিফ্যান্টস। টাইগারকে টাইগার্স। হ্যাঁ, কিন্তু আপনি যদি ডিয়ারকে প্লুরাল করেন তাহলে কিন্তু এটি পরিবর্তন হয় না। সেটাই এই প্রশ্নে কিন্তু জানতে চেয়েছে। এবং বেশ কিছু এমন ওয়ার্ড কিন্তু রয়েছে যেগুলো কিন্তু আপনি যদি সেগুলোকে প্লুরাল করেন সেগুলো কিন্তু আর বাড়ে না, সেইগুলো আপনারা একটু দেখে নেবেন। কারণ হচ্ছে এই ধরনের ব্যতিক্রমধর্মী যে প্লুরাল ফর্মগুলো রয়েছে এটা নাম্বারস থেকে এসেছে, আপনারা বুঝতেই পারছেন, সেটা অবশ্যই দেখে নেবেন। আপনারা নিশ্চয়ই জানেন যে আরও কিছু ব্যতিক্রমধর্মী নাম্বার নিয়ে কিন্তু কোশ্চেন রয়েছে। যেমন আপনারা নিশ্চয়ই জানেন যে নাইফ মানে ছুরি, এর বহুবচন হচ্ছে নাইভস, KNIVES, নাইভস, তাই না? ঠিক তেমনিভাবে আপনারা নিশ্চয়ই জানেন যে মাউস এর বহুবচন হচ্ছে মাইস। হ্যাঁ, তো এই ধরনের যে ব্যতিক্রমধর্মী যে প্লুরাল ফর্মগুলো রয়েছে বিভিন্ন ওয়ার্ডের, সেগুলোকে আপনারা জেনে নেবেন। 7 নম্বর এটাও এসেছে নাম্বারস থেকে, যে হুইচ ওয়ার্ড ইজ কারেক্ট? ফার্নিচার্স, ইনফরমেশনস, সিনারিস, প্রসিডস। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফার্নিচার বলতে কিন্তু অনেকগুলো আসবাবপত্র বোঝায়, এখানে কিন্তু এস যুক্ত করার কোনোই কারণ নেই। তারপর বি নাম্বারে আছে ইনফরমেশনস। এখন আপনারা নিশ্চয়ই জানেন ইনফরমেশন মানেই কিন্তু বহুবচন। ঠিক আছে, ইনফরমেশন। তো এখানে ইনফরমেশনসের মাধ্যমে এটি কিন্তু ভুল করা হয়েছে। সিনারিস বলতে কিন্তু আমরা বুঝি কি? সিনারি বলতেই আমরা বুঝি অনেকগুলো সিনারিওর সমন্বয়। সিনারিও কিন্তু এক বচন এবং সিনারি হচ্ছে বহু বচন, তাই না? সিন হচ্ছে এক বচন এবং সিনারিও হচ্ছে বহু বচন, অনেকটা এই ধরনের। তাই আমরা এই জায়গায় বুঝতে পারি যে প্রসিড নামে যে ওয়ার্ডটি রয়েছে সেটিই হচ্ছে কারেক্ট, প্রসিডস। ঠিক আছে, বিভিন্ন প্রক্রিয়ার সমন্বিত রূপকে এই প্রসিডস হিসেবে অভিহিত করা যায়। টু ডক্টর অ্যান্ড অ্যানিমালস, এই কোশ্চেনটি খুব গুরুত্বপূর্ণ, আপনারা একটু খেয়াল করুন। এখানে বলা হচ্ছে টু ডক্টর অ্যান্ড অ্যানিমালস মিনস টু স্টেরিলাইজ ইট। আপনারা নিশ্চয়ই জানেন যে বিভিন্ন শহরে যে পোশাক কুকুরগুলো থাকে সেগুলোকে ডক্টর অ্যান্ড অ্যানিমাল করার মাধ্যমে কিন্তু সেগুলো যাতে বংশ বিস্তার না করতে পারে এবং সেগুলো যাতে নিউট্রালাইজ হয়ে থাকে সেই জন্য কিন্তু টিকা দেওয়া হয়ে থাকে। আপনারা নিশ্চয়ই জানেন যে বর্তমান সময়ে এরকম ধরনের একটি টিকার প্রয়োগ করা হচ্ছে। আপনাদেরকে সতর্ক হতে হবে, কারণ এই টিকার প্রয়োগের ফলে আপনারা নিশ্চয়ই জানেন যে বিশেষ করে নারীদের সন্তান উৎপাদন ক্ষমতা চিরদিনের জন্য নষ্ট হয়ে যেতে পারে। এবং মিডিয়ার মাধ্যমে আপনারা নিশ্চয়ই জানেন যে প্রত্যেক বছর প্রায় 10 লক্ষ কোটি টাকা, আমি আবারও বলছি 10 লক্ষ কোটি টাকা শুধুমাত্র টিকা বিক্রি করার মাধ্যমে আয় করছে বিভিন্ন কোম্পানি, এবং তারা বিভিন্ন সময় বিভিন্ন রোগের জীবাণু এই টিকার ভিতরে ঢুকিয়ে দেওয়ার মাধ্যমে মানবদেহে পরবর্তী মহামারীর জন্য প্রস্তুতির পার্ট হিসেবে, এবং পরবর্তীতে তারা আবার প্রফিট করতে পারবে, এবং সেই সাথে দরিদ্র দেশগুলোকে আরও দরিদ্র করার একটি উপায় হিসেবে এই টিকাকে ব্যবহার করছে। বর্তমানে আপনারা নিশ্চয়ই জানেন মিডিয়াকে আমরা যে মিডিয়ার মাধ্যমে তথ্য সংগ্রহ করে থাকি সেগুলোকে কিন্তু তারা নিয়ন্ত্রণ করছে। তাই অবশ্যই আপনাদেরকে সতর্ক হতে হবে, সচেতন হতে হবে। টু ডক্টর অ্যান্ড অ্যানিমাল বলতে এই জায়গায় বোঝানো হয়েছে টু স্টেরিলাইজ ইট। এর মানে হচ্ছে যে আপনি একটি অ্যানিমালকে টিকা দেওয়ার মাধ্যমে তার বংশ বিস্তারের ক্ষমতাকে চিরদিনের জন্য নষ্ট করে দেবেন। হ্যাঁ, এখানে এই জিনিসটাকেই ইংরেজিতে ডক্টর অ্যান্ড অ্যানিমাল বলতে, বা একটি প্রাণীকে ডাক্তারের মাধ্যমে এই করাকে বোঝায়, সেবা দেওয়াকে বোঝায়। ঠিক আছে, মানে তার বংশ বিস্তারের ক্ষমতাকে আপনি নষ্ট করে দিলেন, টু স্টেরিলাইজ ইট। 9 নম্বর যে কোশ্চেনটি এসেছে সেটি হচ্ছে দি ওয়ার্ড ফ্লাইং ইন দ্য সেন্টেন্স লুক অ্যাট দ্য ফ্লাইং বার্ড। এটার ভিতরে ফ্লাইং হচ্ছে একটি পার্টিসিপল, কেন বলুন তো? হ্যাঁ,
এখানে আপনি যদি ফ্লাইং ওয়ার্ডটি কেটে দেন তাহলে কি হয়, লুক অ্যাট দ্য বার্ড। এটিও কিন্তু একটি পরিপূর্ণ সেন্টেন্স যেটি তার অর্থ খুব সুন্দরভাবে প্রকাশ করছে, তাই না? তার মানে হচ্ছে যে আপনি যদি একটি সেন্টেন্সের আইএনজি যুক্ত অংশকে বাদ দিয়ে দেন, তারপরেও যদি এই সেন্টেন্সটি পরিপূর্ণ একটি ভাব প্রকাশ করতে সক্ষম হয়, অর্থাৎ সেন্টেন্সটি রক্ষা পায়, তখন কিন্তু সেটাকে আপনার পার্টিসিপল বলে ধরে নিতে হবে। কিন্তু যদি এমন হয় যে আপনার আইএনজি যুক্ত অংশটিকে কেটে দেওয়ার পর সেটি পুরো সেন্টেন্সটা নষ্ট হয়ে যায়, তখন কিন্তু সেটাই হবে কি, জিরান। কিভাবে? যেমন ধরুন, ওয়াকিং ইজ এ গ্রেট এক্সারসাইজ। হাঁটা হচ্ছে খুব ভালো একটি এক্সারসাইজ। ওয়াকিং ইজ এ গ্রেট এক্সারসাইজ। ওয়াকিংটা যদি আপনি কেটে দেন আইএনজি যুক্ত অংশকে, তাহলে কি হয়, ইজ এ গ্রেট এক্সারসাইজ, অর্থাৎ পুরো সেন্টেন্সটি কিন্তু কি হয়ে গেল, নষ্ট হয়ে গেল। ঠিক তেমনিভাবে আপনি যদি পার্টিসিপলের কথা চিন্তা করেন, সেক্ষেত্রে আইএনজি যুক্ত অংশটি আপনি বাদ দিয়ে দেন, লুক অ্যাট দ্য ফ্লাইং বার্ড, লুক অ্যাট দ্য বার্ড, তাও কিন্তু সেন্টেন্সটি কিন্তু হলো না, নষ্ট হলো না, সেন্টেন্সটি কিন্তু ঠিকভাবেই তার অর্থ প্রকাশ করছে। এই কারণেই দি লুক অ্যাট দ্য ফ্লাইং বার্ডের ফ্লাইং হচ্ছে একটি পার্টিসিপল। ঠিক আছে, কারণটা কি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এখানে যদি আমরা এই ফ্লাইং আইএনজি যুক্ত ওয়ার্ডটাকে কেটে দেই, তাও কিন্তু সেন্টেন্সটা খুব সুন্দরভাবে অর্থ প্রকাশ করতে পারে, লুক অ্যাট দ্য বার্ড। এ কারণেই এটি পার্টিসিপল। আইডেন্টিফাই দ্য ডিটারমাইনার ইন দ্য সেন্টেন্স। আপনারা নিশ্চয়ই জানেন ডিটারমাইনার বা পদাশ্রিত নির্দেশক, বাংলায় যেটাকে আমরা পদাশ্রিত নির্দেশক বলে থাকি, সেটা নিয়ে কিন্তু ইংরেজিতে কোশ্চেন এসে থাকে। এর ভিতরে আপনারা নিশ্চয়ই জানেন টা, টি, খানাখানি ইত্যাদি যেগুলো আছে সেগুলো হচ্ছে ডিটারমাইনার। এই জায়গায় একটি সেন্টেন্স দেওয়া রয়েছে, সেটি হচ্ছে ব্রিং মি দ্য বুক, ব্রিং মি দ্যাট বুক, ব্রিং মি দ্যাট বুক, আমাকে সেই বইটি এনে দাও, তাই না? এখানে দ্যাট কিন্তু হচ্ছে একটি ডিটারমাইনার, কারণ নির্দিষ্টভাবে একটি বইকে স্পেসিফিক করে বোঝানোর জন্য, নির্দিষ্ট করে বোঝানোর জন্য কিন্তু এখানে দ্যাট ওয়ার্ডটি ব্যবহার হয়েছে। তাই এখানে দ্যাট পদাশ্রিত নির্দেশক, টা, টি, খানাখানি হিসেবে ব্যবহার হয়েছে বলেই এই দ্যাট হচ্ছে কিন্তু এই সেন্টেন্সের ডিটারমাইনার। হ্যাঁ, 11 নাম্বার কোশ্চেন যেটি, সেটি হচ্ছে যে হোয়াট ইজ দ্য মিনিং অফ মাস্ক। এটা আপনাদের খুব আশপাশের পরিচিত ওয়ার্ড থেকে এসেছে, আপনারা নিশ্চয়ই জানেন। মাস্ক শব্দের অর্থ হচ্ছে কস্তুরী। মাস্ক শব্দের অর্থ কি, কস্তুরী। এবং কস্তুরী জিনিসটা কি? কস্তুরী হচ্ছে এমন একটি পদার্থ যেটার থেকে এক ধরনের খুবই উৎকৃষ্ট মানের যে সুগন্ধি আছে সেটা তৈরি করা হয়। তাহলে এখানে মাস্ক ওয়ার্ড শব্দটি দিয়ে যেটা বোঝানো হচ্ছে যে এ সাবস্টেন্স দ্যাট ইজ ইউজড ইন মেকিং পারফিউম, অর্থাৎ পারফিউম তৈরি করার জন্য যে পদার্থটি ব্যবহৃত হয় সেটাকে কিন্তু মাস্ক বলে। এবং মাস্ক শব্দটির মিনিংয়ে হচ্ছে কিন্তু সেই সাবস্টেন্সটি যার মাধ্যমে এই পারফিউমটি বা সুগন্ধিটি তৈরি করা হয়, মাস্ক বা কস্তুরী। ঠিক আছে, 12 নম্বর প্রশ্ন হচ্ছে যে উড ইউ প্লিজ ফাইন্ড আউট বাংলাদেশ ড্যাশ দি ম্যাপ। ঠিক আছে, এখানে কিন্তু ইন দি ম্যাপ দিলেও মোটামুটি সেন্টেন্সটা পায়, কিন্তু এখানে একটা খুব মজার বিষয় আছে, সেটা একটু খেয়াল করুন। দেখুন, আপনি মানচিত্রের ভিতরে জিনিসটাকে দেখছেন নাকি মানচিত্রের উপরে জিনিসটাকে দেখছেন? খেয়াল করে দেখুন, মানচিত্র যখন আমরা একটি জায়গায় বিছিয়ে দিই, তখন কিন্তু মানচিত্রটির উপরের অংশ অর্থাৎ অনে আমরা কিন্তু ওই জায়গায় একটা জায়গার জিনিস দেখতে পাই, তাই না? ঠিক আছে, তো সেই জন্য এখানে অন ওয়ার্ডটা হবে। কেন বলুন তো? উড ইউ প্লিজ ফাইন্ড আউট বাংলাদেশ অন দ্য ম্যাপ। এর কারণ হচ্ছে মানচিত্রের উপরে বাংলাদেশ রয়েছে। ঠিক আছে, যেভাবেই আপনি মানচিত্রটা যে জায়গায় থাক, সেটা গ্লোবের উপরেই থাক বা সেটা টেবিলের উপরেই থাক বা সেটা আপনার পড়ার যে জায়গা রয়েছে সেই জায়গাতেই থাক, কিন্তু সেটাকে কিন্তু একটা জায়গায়, একটা তলের উপরে রাখতে হয়েছে এবং সেই কাগজের উপরে, অর্থাৎ উপরে কিন্তু সেই বাংলাদেশের অবস্থানটা রয়েছে। এই জন্যই কিন্তু অন ওয়ার্ডটা ব্যবহৃত হয়েছে। উড ইউ প্লিজ ফাইন্ড আউট বাংলাদেশ অন দি ম্যাপ, এখানে অন দি ম্যাপ হবে। 13 নম্বর কোশ্চেন হচ্ছে যে হোয়াট ইজ দ্য ফাংশন অফ এ টপিক সেন্টেন্স। একটি টপিক সেন্টেন্সের ফাংশন কি? আপনারা নিশ্চয়ই জানেন যে টপিক সেন্টেন্সের মাধ্যমে একটি প্যাসেজের মূল যে শিরোনাম, টপিক কিন্তু শব্দটির ওয়ার্ডের মিনিং কিন্তু হচ্ছে শিরোনাম বা টাইটেল। তো এই টপিক সেন্টেন্স বা টাইটেল সেন্টেন্সের কাজ কি? সেটা হচ্ছে এই যে প্যাসেজ রয়েছে, আমরা যে প্যাসেজ বা যে প্যারাগ্রাফটি লিখছি, এটার মেইন যে আইডিয়া বা আমরা যে এসেটা লিখছি সেটার যে মেইন আইডিয়া কি, কোন মূল বিষয়ে আমরা জিনিসটা লিখছি, সেই মেইন আইডিয়াকে কনভে করা হচ্ছে এই টপিক সেন্টেন্সের খুবই গুরুত্বপূর্ণ কাজ। তাহলে হোয়াট ইজ দ্য ফাংশন অফ টপিক সেন্টেন্স? টু প্রেজেন্ট মেইন আইডিয়া। ফাংশন অফ টপিক সেন্টেন্স ইজ টু প্রেজেন্ট দি মেইন আইডিয়া। মূল আইডিয়াকে এই করাই হচ্ছে টপিক সেন্টেন্সের কাজ। 14 নম্বর কোশ্চেনটি হচ্ছে গিভিং সামওয়ান দি কোল্ড শোল্ডার মিনস টু ইগনোর সামবডি।
গিভিং সামওয়ান দি কোল্ড শোল্ডার মিনস টু ইগনোর সামবডি। গিভিং সামওয়ান দি কোল্ড শোল্ডার মিনস টু ইগনোর সামবডি। কোল্ড শোল্ডার মানে হচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন যে গরম অভ্যর্থনা বলতে আমরা যে জিনিসটা বোঝাই তার উল্টো হচ্ছে কিন্তু এই কোল্ড শোল্ডার। তার মানে হচ্ছে আপনি কাউকে যদি পাত্তা না দেন বা ইগনোর করেন, ঠিক আছে, এড়িয়ে চলেন, সেক্ষেত্রে কিন্তু এই কোল্ড শোল্ডার ওয়ার্ডটি ফ্রেজটি ব্যবহৃত হয়। তাহলে আপনি যদি কাউকে পাত্তা না দেন বা অবজ্ঞা করেন, ঠিক আছে, বা মানে তাকে অবহেলা করে চলেন, এড়িয়ে চলেন, সেক্ষেত্রে আমরা কোল্ড শোল্ডার ফ্রেজটি ইউজ করে থাকি। গিভিং সামওয়ান দি কোল্ড শোল্ডার মিনস টু ইগনোর সামওয়ান। কোল্ড শোল্ডার মিনস টু ইগনোর সামবডি। ইফ আই ওয়ার ইউ আই ড্যাশ টেক দ্য মানি। ইফ আই ওয়ার ইউ আই উড টেক দ্য মানি। এখানে উড কেন হবে বলুন তো? আমি যদি তোমার জায়গায় হতাম তাহলে আই উড টেক দ্য মানি। এই জায়গায় এটা কিন্তু একটা কন্ডিশনাল সেন্টেন্স। আপনারা নিশ্চয়ই জানেন 15 নম্বর প্রশ্ন যেটি এসেছে সেটি এসেছে কন্ডিশনাল সেন্টেন্স থেকে। এখানে বলা হয়েছে ইফ আই ওয়ার ইউ, আমি যদি তোমার জায়গায় থাকতাম বা আমি যদি তুমি হতাম তাহলে আই উড টেক দ্য মানি, ঠিক আছে। এটা কিন্তু আমি যদি তুমি হতাম, যেটা কিন্তু সম্ভব না, ঠিক আছে, সেক্ষেত্রে এখানে উড ব্যবহৃত হয়, ঠিক আছে। যে ইফ আই ওয়ার ইউ, আমি যদি তুমি হতাম বা তোমার জায়গায় থাকতাম তাহলে আমি টাকাটা নিয়ে নিতাম, আই উড টেক দ্য মানি, ঠিক আছে। এবং এখানে এক ধরনের, আপনারা নিশ্চয়ই জানেন যে কন্ডিশনাল সেন্টেন্সের এই যে সেকশনটা এখানে ইফ আই ওয়ার ইউ, তার মানে আমি যদি তুমি হতাম, একটা অসম্ভব বিষয়কে বোঝানো হয়েছে। আপনারা দেখবেন যদি কখনো কোনো সেন্টেন্সে এই ধরনের অসম্ভব কোনো কিছুকে কন্ডিশনাল মাধ্যমে অর্থাৎ ইফের মাধ্যমে সূচনা করা হয় কোনো সেন্টেন্সের, তাহলে সেই জায়গায় সাধারণত উড বসবে, ঠিক আছে। এই জন্য একটু সচেতন থাকতে হবে। কিন্তু এখানে এমন একটা বিষয় থাকতে হবে যেটা অসম্ভব, যেমন ইফ আই ওয়ার ইউ। আচ্ছা, আপনার পক্ষে কি তার জায়গায় যাওয়া, তার হওয়া, তার মানে একজন মানুষ কি অন্য একজন মানুষে পরিবর্তিত হতে পারে? অসম্ভব না। সেই কারণেই কিন্তু এখানে উডটা এসেছে, এটা একটু মনে রাখলেই হবে। ইফ আই ওয়ার ইউ আই উড টেক দ্য মানি। আমি তোমার জায়গায় থাকলে বা তুমি হলে আমি টাকাটা নিয়ে নিতাম। 16 নাম্বার হচ্ছে লিজা হ্যাড গিভেন মি 2 পেয়ার্স অফ জিন্স। এই প্রশ্নটি খুবই ট্রিকি হয়েছে এবং আপনারা অনেকেই বুঝতে পারছেন যে এই প্রশ্নটি কিন্তু অনেকেই ভুল করেছেন। এই প্রশ্নটি একটু সচেতনভাবে দেখা দরকার এবং বিসিএসে এই ধরনের প্রশ্ন প্রায়শই হতে থাকে, এটা প্রশ্নের ফাঁদ, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। এখানে ইউজুয়ালি আপনারা নিশ্চয়ই জানেন যে পেয়ার অফ জিন্স হয়ে থাকে সাধারণত, ঠিক আছে। কারণ একটি জিন্স বলতে আমরা কিন্তু বুঝাই কি, এ পেয়ার অফ জিন্স, তখন কিন্তু এ পেয়ার অফ জিন্স হয়। কিন্তু যখন দুইটা জিন্সের কথা বলা হয়, হ্যাঁ, বা দুই জোড়া জিন্সের কথা, দুইটি জিন্সের প্যান্টের কথা বলা হয়, তখন কি হবে বলুন তো? তখন কিন্তু পেয়ার্স অফ জিন্স হবে, কারণ প্রত্যেকটাই কিন্তু দুইটা করে পায়া আছে, তাই না? প্রত্যেকটারই কিন্তু দুইটা করে পাজামা আছে, অর্থাৎ প্যান্টস মানে জিন্স আছে, ঠিক আছে। তো এই কারণে এটা হবে লিজা হ্যাড গিভেন মি 2 পেয়ার্স অফ জিন্স। এখানে যদি লিজা হ্যাজ গিভেন মি এ পেয়ার অফ জিন্স হইতো, এ পেয়ার হইলে কিন্তু যেহেতু জিন্স হইতো, কিন্তু এখন হয়েছে পেয়ার্স অফ জিন্স, যেহেতু দুইটা কাপড় দেওয়া হয়েছে এবং প্রত্যেকটি দুইটা করে কিন্তু আছে, ঠিক আছে, জোড়া আছে জিনের, ঠিক আছে। তাহলে পেয়ার্স অফ জিন্স হবে। আর যদি 1 হইতো, লিজা হ্যাজ গিভেন মি 1 পেয়ার অফ জিন্স। কিন্তু যদি 2 বা 3 হয় তখন কি হবে? 3 পেয়ার্স অফ জিন্স, তাই না? তো এই ধরনের হবে, কিন্তু এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এই ধরনের, এটা খুবই ট্রিকি, অনেকেই ভুল করেছে এবং অনেকেই এই ধরনের কোশ্চেন আরও ভুল করবে ভবিষ্যতে গিয়েও, খুবই সচেতন থাকতে হবে। আর 17 নাম্বার কোশ্চেন হচ্ছে গো অ্যান্ড ক্যাচ দ্য ফলিং স্টার। এই জায়গায় ফলিংটা কি? আপনারা নিশ্চয়ই জানেন যে ফলিং বলতে আমরা যে জিনিসটা বুঝিয়েছি এই জায়গায়, আপনারা যদি সেন্টেন্সটা খেয়াল করেন বুঝতে পারবেন। গো অ্যান্ড ক্যাচ দ্য ফলিং স্টার। আপনারা নিশ্চয়ই জানেন যে কোনো কিছুর দোষ, গুণ, অবস্থা, পরিস্থিতি ইত্যাদি বোঝানোর জন্য আমরা যে পদকে ব্যবহার করি সেটি হচ্ছে কি? বিশেষণ বা অ্যাডজেক্টিভ, তাই না? এখানে আপনি চিন্তা করে দেখুন, এখানে গো অ্যান্ড ক্যাচ দি ফলিং স্টার, অর্থাৎ যে তারাটি খসে পড়ছে তুমি যে তাকে ধরো। এখানে কিন্তু তারাটার অবস্থা বুঝাচ্ছে, পরিস্থিতি বুঝাচ্ছে, গুণ বুঝাচ্ছে কি? এই ফলিং ওয়ার্ডটি, তাই না? তাহলে এই ফলিং ওয়ার্ডটি কি করছে? এই স্টার ওয়ার্ডটিকে কিন্তু বিশেষায়িত করছে, অর্থাৎ স্টার ওয়ার্ড যে সম্পর্কে স্টারের যে গুণ রয়েছে সেটা যে পরন্ত পড়ে যাচ্ছে সেইটার গুণকে বোঝাচ্ছে কিন্তু এই ফলিং ওয়ার্ডটি। এই কারণেই এই ফলিং ওয়ার্ডটি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ বা বিশেষণ, অর্থাৎ স্টারের অবস্থা বোঝানোর কারণে যে ফলিং ওয়ার্ডটি ব্যবহার হয়েছে বলেই এই ফলিংটি একটি অ্যাডজেক্টিভ বা বিশেষণ হয়েছে,
ঠিক আছে, এটার একটা খুব সুন্দর উদাহরণ হচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন যে এটা পড়ন্ত বা ফুটন্ত পানিতে ছেলেটি হাত দিল। এই যে দেখুন ফুটন্ত পানি, তাই না? ফুটন্ত পানিতে অনেক সময় আপনারা নিশ্চয়ই জানেন ছোটো ছোটো শিশুরা এবং অনেকেই কিন্তু হাত দিয়ে ফেলে, ঠিক আছে? তো বয়লিং ওয়াটার, তাই না? সেই বয়লিং ওয়াটারের অবস্থাটা কি বোঝাচ্ছে? এই বয়লিং ওয়াটার, বয়লিং কিন্তু এই জায়গায় কিন্তু একটি অ্যাডজেক্টিভ বা বিশেষণ, অবস্থা বোঝাচ্ছে ওই জিনিসটা কী অবস্থায় রয়েছে, ঠিক আছে? তো এই ধরনের, এটা খুবই সহজ, এটা বুঝে যাবেন, এটা অনেকেরই পারার কথা। 18 নাম্বারটি একটি স্পেলিং সেন্ট্রিক কোশ্চেন, এটা হচ্ছে যে সিজারিয়ান। সিজারিয়ান স্পেলিংটা কি? সিজারিয়ান স্পেলিংটি হচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন, সিএই সি 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 সিএই সি জা এসে জা রি আর ই রি এ এন আন, সিজারিয়ান। তাহলে সি হচ্ছে সিএই সি, জা এসে জা রি আর ই রি এ এন আন, সিজারিয়ান, ঠিক আছে? এই ধরনের স্পেলিংগুলো অবশ্যই দেখে নেবেন, কারণ স্পেলিং থেকে কিন্তু অনেক কোশ্চেন আসে। আপনারা নিশ্চয়ই জানেন অ্যাকোমোডেশন, তারপরে হচ্ছে স্যাটেলাইট, তারপরে আছে কোলোসাল, এই ধরনের যে স্পেলিংগুলো রয়েছে, ঠিক আছে? এবং তারপরে আছে কি কি, ডায়ারিয়া, তাই না? তারপরে আছে হচ্ছে ডাইসেন্ট্রি, ঠিক আছে? তো এই ধরনের যে ওয়ার্ডগুলো রয়েছে, ডিসেন্ট্রিরে ডাইসেন্ট্রি উচ্চারণ হয়, তাই না? তারপরে লিউটেন্যান্ট, এই ধরনের স্পেলিংগুলো অর্থাৎ বানানগুলোকে আপনারা অবশ্যই খেয়াল করে নেবেন, একবার দেখে নেবেন বানানগুলো, যাতে করে এগুলো আর ভুল না হয়। 19 নাম্বারটি একটি অ্যানালজি থেকে কোশ্চেন এসেছে, সেটি হচ্ছে আইস ইজ টু কোল্ডনেস, আর্থ ইজ টু ওয়াট। ঠিক আছে, আইসের বৈশিষ্ট্য কি বলুন তো? আইসের বৈশিষ্ট্য হচ্ছে যে এটি শীতল, এটি ঠান্ডা। আইসের বৈশিষ্ট্য হচ্ছে এটি শীতল, বরফের বৈশিষ্ট্য হচ্ছে এটি শীতল। পৃথিবীর বৈশিষ্ট্য কি? হ্যাঁ, পৃথিবীর অভিকর্ষ আছে বা গ্র্যাভিটি আছে। তাহলে আইস ইজ টু কোল্ডনেস ইজ টু আর্থ ইজ টু গ্র্যাভিটি। ঠিক আছে, বরফের যেমন শীতলতা আছে, পৃথিবীর আছে তেমন অভিকর্ষ। ঠিক আছে, পৃথিবীর সব কিছুকে কী করে? নিজের দিকে টেনে নেয়, তার মানে পৃথিবীর অভিকর্ষ আছে। এটা হবে 20 নাম্বার যে কোশ্চেনটি রয়েছে সেটি হচ্ছে হাসান হ্যাজ রেড মোস্ট অফ দ্য ড্যাশ অফ শেক্সপিয়ার। হাসান হ্যাজ রেড মোস্ট অফ দ্য ড্যাশ অফ শেক্সপিয়ার, এখানে কি পয়েম হবে? দেখুন, পয়েম বলতে কিন্তু একটি কবিতা বোঝায়, তাই না? তাহলে এখানে কিন্তু মোস্ট হবে না। তারপর প্লে বলতে কিন্তু একটি প্লে বা নাটক বোঝায়, এটাও হবে না। ড্রামা বলতে কিন্তু একটি নাটক বোঝায়, এটা হবে না। এখানে প্লে এবং ড্রামা দুটি ওয়ার্ড থাকার পরে আপনার নিশ্চয়ই বুঝে যাওয়া উচিত যে দুটোর কোনোটাই হবে না। তাহলে বাকি রইল কি? হ্যাঁ, ওয়ার্কস। হাসান হ্যাজ রেড মোস্ট অফ দ্য ওয়ার্কস অফ শেক্সপিয়ার। ঠিক আছে, হাসান শেক্সপিয়ারের যতগুলো কাজ আছে সেগুলোর ভিতরে একটা বড় অংশ সে পড়ে ফেলেছে, সে অধিকাংশ পড়ে ফেলেছে। তাহলে ওয়ার্কস হবে। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে, এটা বুঝতে হবে যে এটা কীভাবে হলো। এটা হয়েছে এই কারণে যে মোস্ট অফ দ্য বলা হয়েছে, যেহেতু এখানে প্লুরাল ফর্ম আসবে, বহু বচন আসবে। ঠিক আছে, তারপর 21 নাম্বার কোশ্চেন দেখুন, সেটা হচ্ছে যে অনুকম্পা শব্দটির ইংরেজি কি? অনুকম্পা শব্দটির ইংরেজি হচ্ছে ক্লেমেন্সি। এটি ইংলিশ ভোকাবুলারি থেকে এসেছে এবং আপনারা নিশ্চয়ই জানেন যে আপনার ভোকাবুলারি বা শব্দ ভাণ্ডার যত সমৃদ্ধ হবে ততই কিন্তু আপনার এই পরীক্ষায় টেকার চান্সও কিন্তু তত বেশি বাড়বে। তাহলে অনুকম্পা শব্দটির ইংরেজি হলো ক্লেমেন্সি। 22 নম্বর হচ্ছে IUCN এর কাজ হলো কি? এর কাজ কি? IUCN এর কাজ হচ্ছে বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ রক্ষা করা, তাই না? তারপর আপনারা জানেন যে 23 নম্বর কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে কার্টাগেনা প্রোটোকল স্বাক্ষরিত হয় কবে? কার্টাগেনা প্রোটোকল আপনারা নিশ্চয়ই জানেন স্বাক্ষরিত হয় 2000 সালে। কার্টাগেনা প্রোটোকল কবে স্বাক্ষরিত হয়? 2000 সালে। আপনারা নিশ্চয়ই জানেন যে জৈব নিরাপত্তা সংক্রান্ত চুক্তি হচ্ছে এই কার্টাগেনা প্রোটোকল। তো এখানে 23 নম্বর, এখানে একটা ছোট্ট গল্প রয়েছে, চলুন সেটা একটু জেনে নিই। আপনারা নিশ্চয়ই জানেন যে বর্তমানে আমরা বৈজ্ঞানিক প্রযুক্তির একটি বিপ্লবের সময়ে বসবাস করছি এবং বর্তমান সময়ে আমাদের জীববিজ্ঞানে এক অদ্ভুত ধরনের উন্নয়ন হয়েছে। আপনারা হয়তো অনেকেই জেনে অবাক হবেন যে আপনার দেহের একটি কোষ থেকে হুবহু আপনারই মতো দেখতে একজন মানুষকে তৈরি করে ফেলা সম্ভব এবং তাকে এমনও করা সম্ভব যে আপনার পরিবর্তে তাকে আপনার এই জায়গায় এনে আপনার জায়গায় আপনার যাবতীয় তথ্য, যেহেতু বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে এবং আপনার সার্চের মাধ্যমে আপনার বিভিন্ন জায়গায় আপনার যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে তথ্য পাওয়া যাচ্ছে, সেগুলোর মাধ্যমে আপনাকে পুরোপুরিভাবে রিপ্লেস করে দেওয়া সম্ভব। এটাকে বলা হিউম্যান ক্লোনিং। ঠিক আছে, তো এটা এক ধরনের জৈব নিরাপত্তার বিষয়, যে আপনার মতো কোনো আইডেন্টিটি তৈরি করে এখানে ছেড়ে দেওয়া হচ্ছে কিনা। অথবা আপনি চিন্তা করে দেখুন, 1971 সালে সব সৈন্যরা কিন্তু একরকম যুদ্ধ করতে পারেনি। সবচেয়ে ভালো যে যুদ্ধ করেছে তাদের ভিতরে কারা কারা ছিলেন? আপনারা নিশ্চয়ই জানেন বঙ্গবীর কাদের সিদ্দিকের কথা।
আপনারা নিশ্চয়ই জানেন খালেদ মোশাররফের কথা। তো এই যে এই ধরনের যে যারা যোদ্ধা ছিল তাদের যদি ক্লোন করা সম্ভব হতো, তাদের যদি কপি করা সম্ভব হতো জৈব প্রক্রিয়ার মাধ্যমে, ঠিক আছে, তখন কিন্তু পুরো বিশ্বের মানে পুরো যুদ্ধের যে পট আছে সেটা কিন্তু পরিবর্তিত হয়ে যেত, তাই না? তো এটাও এক ধরনের জৈব নিরাপত্তা, যাতে এই ধরনের কপি তৈরি না হয় মানুষের। আবার ভাইরাস ব্যাকটেরিয়াও কিন্তু তৈরি করা সম্ভব। আপনারা নিশ্চয়ই জানেন যে বর্তমানে আমরা এমন একটা পরিস্থিতিতে রয়েছি যেটা অবশ্যই মানব সৃষ্ট, এবং এর উদ্দেশ্য হচ্ছে মূলত আপনারা নিশ্চয়ই জানেন যে মানুষজনকে ভয় দেখানোর মাধ্যমে পেছন দিয়ে সব ধরনের বিভিন্ন দেশের সার্বভৌমত্ব কীভাবে নষ্ট করে দেওয়া যায়, হ্যাঁ, এবং সেই সাথে কিভাবে মানুষকে আরও বেশি রোগে আক্রান্ত করা যায় পরীক্ষামূলক টিকা দেওয়ার মাধ্যমে, হ্যাঁ। তো এই ধরনের বা মানুষের ভবিষ্যৎ, যেহেতু চতুর্থ শিল্প বিপ্লবের ফলে 700 কোটি মানুষের বেকার হওয়ার সম্ভাবনা রয়েছে, হ্যাঁ। তো এই ধরনের এটাও কিন্তু এগুলো তারা অনেক কিছু বলে থাকে। কার্টাগেনা প্রোটোকল খুবই গুরুত্বপূর্ণ এই কারণে, এই জৈব নিরাপত্তার যে বিষয়গুলো, অর্থাৎ এই যে বিভিন্ন বায়োটেকনোলজিক্যাল যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো নিয়ে যাতে কেউ গণ্ডগোল করতে না পারে, এই জন্যই কিন্তু 2000 সালে এই কার্টাগেনা প্রোটোকলটি স্বাক্ষরিত হয়েছিল। কিন্তু সেটার আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বর্তমান সময়ে এবং অনেক সময় কিন্তু এগুলোর ভায়োলেশন হচ্ছে আসলে, হ্যাঁ। এবং শুধু যে ভায়োলেশন হচ্ছে তাই না, আপনারা নিশ্চয়ই জানেন যে 1981 সালে আফ্রিকাতে গুটি বসন্তের টিকা দেওয়ার পরে আপনারা নিশ্চয়ই জানেন যে সেই জায়গায় কিন্তু কালো মানুষদের ভিতরে এইডসের প্রাদুর্ভাব হয়েছিল, ঠিক আছে। আর আপনি যদি মিডিয়ার দিকে তাকান আপনাকে শুধু একটা জিনিসই বলা হবে যে কবে আসবে সেই টিকা, তাই না? মানে অ্যাডভার্টাইজিং কাকে বলে আর কি, হ্যাঁ। তো এই জন্য একটু সচেতন থাকার প্রয়োজন আছে। কিন্তু কার্টাগেনা প্রোটোকলটা মূলত যাতে করে এই জৈব বিষয়গুলোকে ঝুঁকিপূর্ণ কাজে এবং মানব বিধ্বংসী কাজে ব্যবহার করা না হয় বিভিন্ন বায়োটেকনোলজিকে, সেটার জন্য কিন্তু কার্টাগেনা প্রোটোকল স্বাক্ষরিত হয়েছিল 2000 সালে। ভারতে সিভিল সার্ভিস দিবস হিসেবে পালিত হয় কবে? আপনারা নিশ্চয়ই জানেন যে সিভিল সার্ভিস খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ, একটি সরকারের যে মূল যে কাজ সেটি কিন্তু এই সিভিল সার্ভিস করে থাকে, ঠিক আছে। ভারতের সিভিল সার্ভিস দিবস হিসেবে পালিত হয় কিন্তু 21 এপ্রিল। এটি অত্যন্ত আনকমন একটি প্রশ্ন, আমি বিশ্বাস করি যে অনেকেই পারেননি। আর ডাক্তার জিভাগো ইজ রিটেন বাই বরিস পাস্টারনাক, এটা আমরা মনে হয় দ্বিতীয়বার দিয়েছি। বরিস পাস্টারনাকের, হ্যাঁ, এটি ডক্টর জিভাগো লিখেছেন, বরিস পাস্টারনাক যিনি একজন রাশিয়ার লেখক। 26 নম্বর প্রশ্নটি হলো যে বঙ্গবন্ধু জোট নিরপেক্ষ আন্দোলনের যে সম্মেলনে যোগদান করেছিলেন সেটি হচ্ছে যে 1973 সালে আলজিয়ার্সে অনুষ্ঠিত সম্মেলনে, ঠিক আছে। আপনারা নিশ্চয়ই জানেন যে জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যামে বাংলাদেশ যোগদান করেছিল কিন্তু 1973 সালে, তাই না? তো এই জোট নিরপেক্ষ আন্দোলনে এটি যে সম্মেলনটি হয়েছিল আলজিয়ার্সে, সেই জায়গাতেই কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যোগদান করেছিলেন, ঠিক আছে। এবং এটি ঘটেছিল 1973 সালে, ঠিক আছে। এবং জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যামে কিন্তু বাংলাদেশ সর্বপ্রথম কিন্তু কি হয়, অন্তর্ভুক্ত হয়েছিল আন্তর্জাতিক সংগঠনদের ভিতরে। 27 নম্বর কোশ্চেনটি হচ্ছে যে D8 অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন বা D8-এর 10ম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? এখন এখানে একটি বিষয় খুব জানা খুব গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে D8 বা ডেভেলপিং এইড বলতে 8টি দেশকে বোঝায় যারা ডেভেলপিং স্টেজে রয়েছে, অর্থাৎ যে দেশগুলোর উন্নয়ন হচ্ছে ক্রমশ। সেই দেশগুলোর ভিতর কোন কোন দেশ রয়েছে আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশ রয়েছে, মিশর রয়েছে, ইন্দোনেশিয়া রয়েছে, ইরান রয়েছে, মালয়েশিয়া রয়েছে, নাইজেরিয়া রয়েছে, পাকিস্তান রয়েছে এবং তুরস্ক রয়েছে। তাহলে D8 বলতে কোন কোন দেশ বোঝায়? বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান এবং তুরস্ক, এই 8টি দেশ মিলে কিন্তু এই D8 বা ডেভেলপিং এইড গঠিত। এটি আপনারা জানেন যে D8 কিন্তু গঠিত হয় 1996 সালে এবং এটি সদর দপ্তর কিন্তু অবস্থিত তুরস্কের ইস্তাম্বুলে। বর্তমানে D8-এর যিনি সভাপতি তিনি কিন্তু হচ্ছেন জাফর কুশরি এবং তিনি হচ্ছেন কিন্তু মালয়েশিয়ার নাগরিক। এবং D8-এর যে সর্বশেষ যে সম্মেলন সেটি কিন্তু অনুষ্ঠিত হয় ঢাকা শহরে, অবশ্যই মনে রাখতে হবে। 28 নম্বর কোশ্চেনটি হচ্ছে যে আধিত্যকা এর বিপরীত শব্দ কি? আধিত্যকা এর বিপরীত শব্দ হচ্ছে উপাত্যকা। আপনারা নিশ্চয়ই জানেন যে উপাত্যকা বলতে আমরা দুই পাহাড়ের মধ্যবর্তী যে সমতল ভূমি রয়েছে সেটাকে বোঝাই। আর এই পাহাড়ের উল্টো এই সমভূমি, যে পাহাড়ের নিচের যে অবস্থানটি, এর উল্টা কোন স্থান? হ্যাঁ, পাহাড়ের উপরের যে সমভূমি যদি থাকে সেটা। তো পাহাড়ের নিচের সমভূমির পরিবর্তে যদি কখনো দেখা যায় যে পাহাড়ের উপরেও একটি সমভূমি রয়েছে, তখন সেটিকে আধিত্যকা বলা হয়। তাহলে আধিত্যকার অর্থাৎ পাহাড়ের উপরের বিপরীত কি? পাহাড়ের নিচ,
তাই না? ঠিক তেমনিভাবে আধিত্যকা এর বিপরীত হচ্ছে কিন্তু উপাত্যকা। আধিত্যকা উপরে আর উপাত্যকা নিচে। উইপো বা ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন কোথায় অবস্থিত? আপনারা নিশ্চয়ই জানেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ হয় সেই সময় জেনেভা সুইজারল্যান্ডে কিন্তু কোনো দেশই আক্রমণ করেনি। কেন বলুন তো? সব দেশেই হিটলার আক্রমণ করলো, কিন্তু জেনেভা থেকে আক্রমণ করলো না। সুইজারল্যান্ডে আক্রমণ কেন করলো না? কারণ সুইজারল্যান্ড ছিল, আপনারা নিশ্চয়ই জানেন, বিশ্ব যারা নিয়ন্ত্রণ করে তাদের খেলাধুলার মূল জায়গা ছিল সুইজারল্যান্ড, এবং পর্বত ঘেরা সুইজারল্যান্ড ছিল অত্যন্ত নিরাপদ একটি স্থান। ঠিক আছে? এবং সেই জায়গাতে আপনারা নিশ্চয়ই জানেন বিশ্বের অনেক বড় বড় সংগঠনের সদর দপ্তর কিন্তু অবস্থিত। সেই জায়গায় বিশ্ব বুদ্ধিভিত্তিক সংগঠন যেটি রয়েছে, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, সেটি কিন্তু সদর দপ্তর অবস্থিত হচ্ছে সেই সুইজারল্যান্ডের রাজধানী জেনেভাতে। এবং সেই জায়গায় কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন বিশ্বের সবচেয়ে দামি ব্যাংক যেটাকে বলা যায় সুইস ব্যাংক, সেটি কিন্তু অবস্থিত এই জেনেভাতেই। তো অবশ্যই মনে রাখতে হবে যে WIPO এর সদর দপ্তর হচ্ছে জেনেভাতে। জেনেভা ভিত্তিক অন্যান্য যে সদর দপ্তরগুলো রয়েছে সেগুলোর নাম অবশ্যই আপনাদের জেনে নেওয়া উচিত। 30 নম্বর প্রশ্নটি হচ্ছে যে সম্প্রতি ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে কে? সংযুক্ত আরব আমিরাত বা UAE, ইউনাইটেড আরব আমিরাত, ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে। আপনারা নিশ্চয়ই জানেন যে চোরে চুরে মাসতুতো ভাই এবং একই ধরনের মানুষরা তারা কিন্তু একসাথে থাকতে পছন্দ করে। তাহলে বুঝতেই পারছেন যে এখানে এই দেশের সাথে, এই ইসরায়েলের সাথে আর সংযুক্ত আরব আমিরাতের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পেছনে কী কারণ রয়েছে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন।